আপা ক সারা রাত নদীর পাড়ে বৈশাখ কাটাইলাম। সকাল থেকে কখন এত বেলা করে গেল। তো আপা কখনো দুই পারে যাওয়ার কোনো নাও দেখতে পাইতেছে না। আমি একটু আগেই খোঁজ লইলাম, কইল নাও আইতে অহন ঘন্টা খান সময় লাগবে। কিন্তু আপা এই সময় তো যা খুশি করতে পারে। না বই, এত সময় যখন ঘটে নাই তখন 1 ঘন্টায় আর কি ঘটবো? কতক্ষণ বুঝে দেখেন আপা, এতক্ষণ কিছু হয় নাই, কিন্তু ওখানে তো হওয়ার প্রশস্ত সময় আপা। কাল রাতের ওই ঘটনা ঘটার পর ভোরের আগে লোক জানাজানি হইব না। আর একবার লোক জানাজানি হইয়া গেলে তো থানা পুলিশ যদি ধইরা লই, তাহলে সকালে পুলিশ খবর পাইছে। আর ওখানে তো আসলে সময় আপা, চারদিকে খোঁজ খবর পড়ে যাইব। আমরা যেই নদীর পাড়ে আসছি তা জানবো কেমনে? আপনি ভুলে যাইতেছেন আপা, এই সকল খোঁজ খবর রাখাই কিন্তু পুলিশের কাম। আর তাছাড়া কাল রাতে আমরা যে পুলিশের কাছে ধরা পড়ছিলাম, তো তারা তো দেখছে যে 2টা মায়া লোকরে। আর তাছাড়া আমি যতই বোরখা পরে থাকি না কেন, বস্তির কিছু মানুষ আমার আলাপ করতে আসছিল। তারা তো কিছু না কিছু দেখছেই, প্রয়োজনে আমার চেহারার বর্ণনা খান তো দিতে পারবো তারা। বই, আমি যখন কাবুল শেখের বাসাখান খুঁজতেছিলাম, একজন মানুষকে জিজ্ঞাসিলাম কাবুল শেখের বাসাখান কোনখানে। হায় আল্লাহ, আমাকে কেডা বাঁচাইবো এখন? একবার যদি নাওটা ধরে লইতে পারি, বর্ডারটা বাইরে যাইতে পারি, তাহলে কেউ কিছু করতে পারবো না। আপা আপনি আপনি কেন এর ভিতরে জড়াইতে গেলেন আপা? আপু শুধু আপনার বাঁচানোর লিখা আমারে। তুই কি ভাবছিলি থানায় যাইয়া সকল কথা কইয়া নিজের মাথায় শাস্তি তুইলা নিবি? একবারও ভাবলি না আপা কেমনে বাঁচবো? যদি বাঁচাও থাকি, সেই বাঁচাটা কি বাঁচা হইতো? বই, নিঃশ্বাস লইলে কি মানুষ বাঁচা থাকে? তাই আপা, যদি ধরা পড়ি দোষ কিন্তু আমার, শাস্তি আমারই লইতে হইব। কতখানি চালাক ভাবুস নিজেরে? আমি কি একেবারে বল দা? খুন যখন আমি করছি তখন শাস্তি আমারই হইব। আজও এটা কথা কইয়ে না আপা, খুনের উদ্দেশ্য কিন্তু আমারই আছিল, আর তার লিগাই। চুপ মারবে, আশপাশ দিয়া কে কখন হাইটা যাইব শুনতে পাবো। চুপ কর। আপা ওই দেখেন 9টা নৌকার মনে আসতেছে, দেখেন মানুষজন যাইতেছে, কইল না যে তারাও বাংলাদেশ চাইব। হবে, চলো ইটা পড়ি। আল্লাহ মুখ তুলে চাইছেন, একবার যদি নাওটা ধরতে পারি কেউ আমাকে ধরতে পারবো না। চল। ওই যে দুজন বোরখা পরা মেয়ে মানুষ, কাল রাত্রে ওই দুজনকে দেখেছিলাম। ও আরে নৌকা করে পালাবে মনে হচ্ছে। হ্যাঁ, পাখি পালাবে কোথায়? হ্যাঁ চলো চলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই তো এই দুজন মহিলা কি কাল রাত্রে দেখেছি? হাত তুলুন, হাত তুলুন বলছি, হাত তুলুন।
ময়না, মা, মাগো, মা অ্যাক্টিংটা কেমন করলাম বলো দেখি মা। আহারে, তখন থেকে খালি নিজের কথাই বলে চলেছে। কেন রে, আমি যে তোর দুই শাওরি আর তোর স্বামীর সঙ্গে একটা করলুম, হ্যাঁ, সেটা বুঝি কিছু নয়? সেই কথাটা বল। হ্যাঁ, সে সবই তো ঠিকই আছে মা, কিন্তু কিন্তু ওরা তো বিশ্বাসই করলো না কো। যা বলার নয় তাই বলে চলে গেল। শোন ময়না, তোকে তারা যতই অবিশ্বাস করুক, ফেলে তো আর দিতে পারবে না কো, হ্যাঁ? আর ঘটনাটা যে সত্যি নয় তার প্রমাণ কোথায়, হ্যাঁ? অগত্যা মনে যাই থাক, ঢোক গেলে চুপ করে বসে থাকবে, দেখিস। সত্যি মা, সত্যি তোমার মাথা খারাপ, যে আমি কি বলবো মা। তুমি যদি মন্ত্রী হতে না মা, তাহলে তুমি দেশ চালাতে পারতে। হ্যাঁ, তা তো পারতুম, কিন্তু কি করব বল, তোদের এই ছোট সংসার, তোর বাবা একখানা ভোলা ভালা মানুষ, তাকে নিয়ে আমাকে সারাটা জীবন কাটাতে হবে রে। কিন্তু মা, মা, আমি আমি আমার শ্বশুর বাড়ি কবে যাব মা? ওরা ওরা আমাকে নেবে তো? নেবে না মানে? তুই কি ভিক্ষে চাইছিস নাকি? তুই কি ভিক্ষের পাত্র নাকি, হ্যাঁ? দেখ ময়না, অবশ্যই তোর পেটে বাচ্চা ছিল কি ছিল না সেটা পরের কথা। ওদের মনেও তো সন্দেহ ছিল, তারা তো এটাও মনে করেছিল ওই বাচ্চা নাকি তোর স্বামীর বাচ্চা নয়। ময়না রে, ওই বাচ্চাই যখন বিদায় হয়েছে, তখন তোর ভয়টা কোথায়? তুই ডাকের মাথায় যাবি, নতুন করে সংসার শুরু করবি, গিয়ে বলবি এটাই হচ্ছে আমার সংসার, আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? পরের ঘরে গিয়ে বসে থাকবো, হ্যাঁ? আসলে কি বলো তো মা, আমি তো জানি না যে আমি মিথ্যে কথা বলছি, তাই তাই আমি কিছুতেই ওদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না কো। আর আর ওই মানুষটা চোখের দিকে তাকালেই আমার আমার বুকের ভেতরটা কেমন একটা ধড়পড় ধড়পড় করে ওঠে। মনে হয় যে এই বুঝি সব ধরা পড়ে গেল। ময়না, ন্যাকা ষষ্ঠী মেয়ে আমার তুই, হ্যাঁ? ওরে, নিচে কথা যদি চোখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলতেই না পারিস, তাহলে আর নিচে কথার কি হলো, হ্যাঁ? শোন ময়না, তোকে একখানা কথা শিখিয়ে রাখি, নিচে কথা যখন বলবি না, লোকের চোখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে নিচে কথা বলবি, যাতে তার সাথে তুই কথা বলছিস সে ভাবে সে মিছে কথা বলছে আর তুই সত্যি কথা বলছিস। কথাটা মনে রাখিস। ও মা, তুমি, হ্যাঁ, বলি রাঙামাসির বাড়িতে গেলে অসুস্থ মানুষটাকে দুদিন থেকে দেখে আসতে পারলে না, হ্যাঁ? চলে এলে। পার্বতী, তুমি আমাকে মিথ্যে কথা বলে সেখানে পাঠিয়েছিলে কেন? অবশ্য কেন সেটা আমি ভালোই বুঝতে পারছি, কারণ বাড়িতে ঢোকার সময় ময়নার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে দেখা হয়ে গেল কি না। কি বললে তুমি? হ্যাঁ,
আমি মিছে কথা বলেছি? মিছে কথা কেন? রাঙামাসির ছেলে ফোন করেনি বুঝি? সে ফোন করে বলেনি যে তার মায়ের শরীর খারাপ, দেবু দাদা যেন সেখানে যায়? না, বলেনি। লায়ার, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, বানিয়ে বানিয়ে কথা বলেছো। কারণ ময়নার বাচ্চা নষ্ট হওয়ার নাটকটা তোমাকে অভিনয় করে দেখাতে হবে না, তাই। আহা গো, উনি যেন বিলেত থেকে এলেন, কিছুই জানতেন না। শোনো, যদি বলে থাকি বেশ করেছি। ও মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ঘাট ধরে বিদায় করে দিত, তারপর আমার এখানে এসে উঠতো আর আমার অন্ন ধ্বংস করতো। হ্যাঁ মা, হ্যাঁ ময়না, তুই কি ভাবছিস আমি কি তোর সংসারের কথা ভেবে এইসব ঝুঁকি নিয়েছি? না, কখনো না। আমি আমার সংসারের কথা ভেবে এইসব ঝুঁকি নিয়েছি। নয়তো তুই তো ওই আম কচলানোর মতন সব কিছু কচলে আমার কাছ থেকে নিয়ে নিতিস। মা, আচ্ছা পার্বতী, একবারও ভেবে দেখেছো যে আমাদের সম্পর্কে ওরা কি ভাবলো? আহারে, মেয়ে একেবারে গলার কাঁটা হয়ে এখানে পড়ে থাকতো, আমি সেই কথা ভাববো না? না, আর তুমি লোকের কথা ভেবে মরছো। মাঝে মাঝে মনে হয় কেন যে তোমার সংসারের হাল ধরতে গেছিলুম, না ধরলেই ভালো হতো। ভালো করতে, না ধরলেই বোধহয় ভালো করতে, মঙ্গল করতে। কারণ কারণ তুমি যদি আমার জীবনে না আসতে, আমার জীবনটা এরকম অসম্মানে ভরে যেত না। আমার একমাত্র বোনের সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যেত না। আমার আমার একটিমাত্র মেয়ে, আমার একটিমাত্র মেয়ে তোমার কপি হতো না। ও আচ্ছা, তাহলে তাহলে এখন সব দোষ আমার। যা কিছু ঘটেছে তার জন্য আমিই দায়ী, তাই তো? তাতে কোনো সন্দেহ আছে কি? হ্যাঁ, এই তো এই তো বাড়ি ঢোকার আগে আমার জামাই আমাকে আমাকে বলে গেল যে আপনার স্ত্রী আর মেয়ের চমৎকার অদ্ভুত নাটকের অভিনয় দেখে এলুম। পারলে থেকে বাইরের মঞ্চে পাঠান অভিনয় করতে, 2 পয়সা আসবে। ছি 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 ছি, এইসব শোনার পরও কোনো পুরুষ মানুষের বেঁচে থাকার ইচ্ছে হয় কি? অবশ্য তুমি বুঝবে কি করে? সে শিক্ষা দীক্ষা তো আমার আছে। শিক্ষে? হ্যাঁ, শিক্ষে দুয়ে কি আমি জল খাবো? বলি মেয়ের জীবন চলে যাচ্ছে আর উনি এলেন আমাকে শিক্ষের গল্প শোনাতে। বাবা, ও বাবা, বাবা, বাবা গো, ওনারা কি কি বললেন বাবা? কি বললেন ওনারা? ওনারা আমাকে ঘরে নেবেন না গো? ময়না, কোন শ্বশুর বাড়ি, কোন স্বামী তোকে ঘরে তুলবে মা? তুই কি ভেবেছিস যে ওরা তোকে ভালোবেসে গ্রহণ করেছিল? না না রে না, ওরা ওরা তো পুলিশের ভয়ে তোকে গ্রহণ করতে বাধ্য হয়েছিল। এখনো যদি ওরা তোকে মেনে নেয়, তাহলে চক্ষু লজ্জার ভয়ে নিজেদের মান সম্মান বাঁচাতে মেনে নেবে। কারণ তোর ওই মা মেয়ের অসাধ্য কোনো কাজের পৃথিবীতে নেই। না, ভুল বললাম। কাজ কেন বললাম? নিচু কাজ। পৃথিবীতে এমন কোনো নিচু কাজ নেই যে তোরা করতে পারিস না। কি বললে তুমি? হ্যাঁ, কি বললাম আমি? কি বললাম আমি? শুনতে পাওনি?
যদি আর একটিবার আমাকে বলতে হয় তাহলে কিন্তু এই ঘরে একা তোমাদের সামনে বলবো না। যদি বলতে হয় বাইরের প্রত্যেককে ডেকে ডেকে বলবো, ডেকে ডেকে। আফতাব ভাই, এই এই বাসাখানি আমার মামার বাসা। একদিন পাঁচ আইসা দেখা গেছিলাম। না, কিন্তু আমি বলছি যে এখানে তোমার মামা যদি আমাদেরকে দেখেন, মানে আমাকে চেনেন না কিন্তু তোমায় তো চেনে, তাহলে তো সন্দেহ করবে নাকি? তা হয়তো করবেন। তবে আমার বড় মামি আর ছোট মামি যদি কোনো খোঁজ পাই তাহলে হেয়াই আমার নিকট অনেক বড় পাওয়া আফতাব ভাই। হ্যাঁ, সেটা তো আমার কাছে অনেক বড় কথা, কিন্তু আমি বলছি এখানে এত লোকজন কেন বলো তো? হেয়াই তো বুঝতে পারতেছি না। আমি এখানে কাউকে গিয়ে জিজ্ঞেস করবো? না আফতাব ভাই, কি শোনেন, কইতাছি আকবরাইয়া এখন কেউ জিগায় লাভ নাই। আফতাব ভাই, কইতেছিলাম ওই একখান সওয়ালের দেখতে পারতাছি, চলেন ওরে গিয়া জিগাই। ওই চলেন। হ্যাঁ, এসো। আচ্ছা, এনা ইয়ে বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, তুমি জানো এখানে এত লোকজন কেন দাঁড়িয়ে আছে? এ বাবা, তোমরা জানো না? না। একজন খুন হয়ে গেছে তো। খুন? মানে কে খুন হয়েছে তুমি জানো? ভাই, যিনি খুন হয়েছেন তিনি পুরুষ নাকি মাইয়া লোক? তার বয়স কত? তিনি একজন পুরুষ লোক, তার নাম কাবুল শেখ।